কি যে বলতে হয় শুরুতে। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে রাত্রের আগে আপনাদের সঙ্গে। এখানে আমাদের প্রথম টক শো, আমাদের অ্যাভিনিউ, সেই অ্যাভিনিউ খুলতে গিয়ে হঠাৎ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন সুপ্রভাত বলবো না শুভ সন্ধ্যা বলবো না শুভরাত্রি বলবো, এই বড় জটিল প্রশ্ন। আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো বারবার পাক খায় এবং খেতে খেতে এমন হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। জানেন, এরকম হচ্ছে কেন হচ্ছে আমি জানি না। বেশ কিছুদিন ধরে একটা চিন্তার মধ্যে আরেকটা চিন্তা ঢুকে যাচ্ছে, আরেকটা চিন্তার মধ্যে আরেকটা চিন্তা ঢুকে যাচ্ছে। চিন্তা করে দেখুন, আপনি যখন কখনো একলা কোন একটা বিরল মুহূর্তে কোনো একটা জানলার পাশে দাঁড়িয়ে থাকেন, বাইরের দিকে তাকিয়ে থাকেন, যখন কেউ থাকে না, তখন এরকমটা ঠিক আপনারও বোধহয় হয়। একটা চিন্তা নিয়ে আপনি আছেন এবং সেই চিন্তার মধ্যে কিন্তু আরেকটা চিন্তা ঢুকে গেল এবং সেই চিন্তাটাকে নিয়ে ভাবতে ভাবতে আবার আরেকটা চিন্তা এসে সমস্ত উলট পালট করে দিল। আমারও ঠিক এরকম হচ্ছে। জানেন, সেই সময়টা আমার মনে পড়ে যাচ্ছে। সেদিন ছিল সন্ধ্যা, প্রচন্ড গরম কাটিয়ে দুপুরের যখন সারা শরীর উত্তপ্ত ফার্নেসের মতো, ঠিক সেই সময় আমি আমার শিব কাকার হাত ধরে ধরে এগোচ্ছিলাম। আমি এগোচ্ছিলাম, আমার সামনে শাল ছিল, পলাশ ছিল, মহল ছিল, আকাশে জ্যোৎস্না ছিল, চারদিকে আলো থই থই করছিল। অদ্ভুত একটা পরিবেশের মধ্য দিয়ে শিব কাকার সঙ্গে আমি হাঁটছিলাম। হ্যাঁ, শিবনাথ মুরা মুন্ডা উপজাতি গোষ্ঠী। আমার অবশ্য যেতে যেতে একবার মনে হয়েছিল ওইখানে পাশে দাঁড়িয়ে আমি 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 ঠিক কোথায় এসেছি, নাগরিক সভ্যতায় বড় হয়ে আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম। এটা কি, এই সন্ধ্যায় আমি এখানে কেন? শিব কাকার হাত ধরে ধরে আমি তখন হাঁটছি, বুঝলেন, এবং চাঁদ ধুই ধুই করছে। আস্তে আস্তে শাল, মোগল, পলাশের ফাঁকে ফাঁকে যে ছোট ছোট পথগুলো থাকে, সেই পথগুলো দিয়ে ধীরে 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 এগোচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। আস্তে আস্তে আলো হালকা হয়ে আসছে আর সেখানে নিজের ছায়া পড়ছে। জানেন, আমি কখনো নিজের ছায়াকে আমি কখনো এভাবে দেখিনি। কখনো বড়, কখনো ছোট, কখনো মিশে যাচ্ছে। আকাশ পাতাল সমস্ত কেমন যেন এক হয়ে যাচ্ছে। ও আপনাদেরকে বোধহয় একটা শুভ সন্ধ্যা বলার দরকার ছিল। দেখছেন আমার চিন্তাগুলো কেমন ওলটপালট হয়ে যাচ্ছে। কি যেন বলে ইংরেজির ছাত্ররা বা বাংলা সাহিত্যের ছাত্ররা বলে এটাকে চেতনা প্রভাবনার, স্ট্রিম অফ কনসাসনেস কিছু একটা বলে, যেটা নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন, অনেক অনেক কথা হয়েছে। পাখি ডাকলো রাত্রিবেলা, গভীর রাতে হঠাৎ করে একটা পাখি ডাকলো। আমার কাছে তখন গভীর রাত, সন্ধে নয়, সেটা একটা অদ্ভুত গভীর রাত। এরকম গভীর রাত আমি দেখিনি। সেই পথে যখন যাচ্ছি আমার মনে হচ্ছে যেন চারদিক থেকে আমি কিরকম একটা হারিয়ে যাচ্ছি। আমি হারিয়ে যাচ্ছি। চোখটা বুঝে যখন ছোটবেলার ভূগোলের পাতাগুলো আমার চোখের সামনে একের পর ভেসে উঠছে, আমি দেখছি এই জায়গাটা যেখানটা আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার একেবারে পশ্চিম প্রান্ত, একেবারে সেই সীমান্ত, যার উপর দিয়ে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ গেছে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখছি পৃথিবীর সেই বহু প্রাচীন কালের সেই যে গন্ডোয়ানা ল্যান্ড, সেই যে হিমালয় ভাঁজ খেয়ে খেয়ে উঠছিল, তার পেছনের একটা বিরাট অংশ তিব্বতের দিকে চলে গেল, একটা অংশ ভাঁজ খেতে খেতে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এলো। সেই এগিয়ে আসার মধ্যে তৈরি হলো ছোটনাগপুর মালভূমি। বন্ধু, আমি সেই প্রাচীন জায়গাটায় দাঁড়িয়ে আছি। বন্ধু, আমি সেই প্রাচীন জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমার সামনে শিব কাকা, শিবনাথ মুরা মুন্ডা উপজাতির। চোখে মুখে একটা আফ্রিকান ছবি। জানেন, অদ্ভুত রকমের একটা আফ্রিকান গঠন। সেই গঠনটার দিকে তাকাতেই আমার বুকের মধ্যটা কিরকম যেন একটা হিমশিম খেয়ে গেল। শিব কাকাকে আমি বললাম, কাকা তুমি 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 বাড়ির দিকে চলো। আমার বুক কাঁপছিল, আমার গলা কাঁপছিল, আমার কথা কাঁপছিল। কাকা আমার দিকে রক্ত চক্ষু করে তাকিয়ে বললো, না বেটা, বের হয়েছি যখন দেখতেই হবে। কি দেখাতে নিয়ে এসছো কাকা তুমি আমাকে? তোমার কথা আমাকে বিশ্বাস করতে বলো। সকাল থেকে তুমি যে গল্পটা শুনিয়ে আসছো, সন্ধ্যেবেলা এক পেগ তুমি চড়িয়ে দিলে, তারপর তুমি আমাকে যেটা বলবো আমাকে বিশ্বাস করতে হবে কাকা? করতে হবে।
জানেন, পুরুলিয়ার অজগাঁয়ের ভেতরে যখন চলে যাবেন, সন্ধ্যের পর থেকে তার চেহারা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। সকালে নিস্তব্ধ চারদিক, দুপুরবেলা ধীরে ধীরে কোলাহল বাড়ে। আকাশে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে থাকে, তখন হারিয়ে যেতে হয়। জ্যোৎস্না রাতে যখন থই থই করে চারদিক, শালের মধ্য দিয়ে যখন হালকা মহুরের গন্ধ এসে মাতাল করে দেয় না, তখন শিব কাকাদের মনে হয় যে এরাই বুঝি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বস্তু। আমাকে শিব কাকা গল্প বলেছিল। সে আমাকে একজনের কাছে নিয়ে গেছে। তাকে কেউ দেখতে পায় না, তাকে কেউ দেখতে পায় না। আমাকে বলেছিল জানিস, আমি তোকে একটা লোক দেখাবো, একটা মেয়েকে দেখাবো, খুব অল্প বয়সী মেয়ে। সকালবেলা সে কখনো বেরোয় না। সন্ধ্যা যত ঘনায় তত সেই প্রাচীন আফ্রিকার বৃক্ষবাসী সেই উপজাতিদের মতো চুপি চুপি ঘন অন্ধকারে সুবর্ণরেখার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে চলে যায় কোথায়। তারপর আরো গভীর রাত্রি হয়, তখন সুবর্ণরেখার পাশে বালির উপরে সে ছিটকে পড়ে, ছিটকে শোনায়, আমার সারা গা জ্বলছে রে, শোনায় আমাকে একটু জল দে, আমাকে একটু থামিয়ে দে। আমি কি কোন ইতিহাসের সামনে এসে পড়েছি? এটা কোথায়? ঠিক হয়েছে, আমার স্কুল, যেখানে আমি এই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে সারাটা দিন কাটাই। সকাল থেকে রাত্রি পর্যন্ত শহরের যানজট, শহরের মানুষ, মানসিক জটিলতা, জীবনের জটিলতা, প্রত্যেক দিন নানা রকমের দেওয়া নেওয়া, গিভ অ্যান্ড টেক, শুধুমাত্র স্বার্থের চিন্তা, একে অপরের সঙ্গে শুধুমাত্র সংঘাতের মধ্য দিয়ে, কখনো ভালোবাসার মধ্য দিয়ে, অথবা মেকি নাটকের মধ্য দিয়ে এগিয়ে যায় মানুষ। তখন একদিন আপনাকে বলছি একদিন সন্ধ্যের পর ওইখানে গিয়ে দেখবেন সেই প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের বুকে ছোট নাগপুর মালভূমির উপরে ছড়িয়ে আছে কিরকম একটা অসাধারণ গ্রাম, যে গ্রামের কোনো নাম নেই, আমরা নাম দিয়েছি অজানা গ্রাম। সেখানেও হয়তো কোনো পুরনো দিনে কোনো একটা মানুষ রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছিল, আমরা দুজন একটি গায়ে থাকি, এই আমাদের একটি মাত্র সুখ। আমার সুখ আর তাদের সুখ কিন্তু আলাদা নয়, সব সুখেরই মাত্রা আছে। আমরা তো প্রত্যেকেই মেরা খুঁজ সামান তোমারে পাস পড়া হ্যায়, এরকম একটা পর্বের মধ্য দিয়ে এগিয়ে এসেছি, তাই না? কিন্তু আজকে এই গোটা পৃথিবীর বিধ্বংসী পরিবেশের মাঝে আমার যেন মনে হচ্ছে সবচেয়ে বড় আশ্রয় হচ্ছে শিব কাকা। কিন্তু শিব কাকা আমাকে দেখাবে কেন? সেই মেয়েটাকে, ওই যে সুবর্ণরেখা নদী পেরিয়ে ওইদিকে রাত্রে যে আবছায়া জোছনার নিচে ছোট ছোট গ্রামগুলো, যার অলিগলির মধ্য দিয়ে হাজার চুপ করা ইতিহাস লুকিয়ে আছে, তার মাঝখান থেকে গামাই মুন্ডার একটি মাত্র মেয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে সন্ধ্যাবেলায়, আর বেরিয়ে আসার পরে হাঁটতে হাঁটতে সুবর্ণরেখার পাশে চলে যায়। তারপর সে তার জীবনের কাহিনীর আগল খুলে দেয় সবার সামনে। সেই আগলে কোনো লুকানো ছাপানো গল্প নেই। আমারও একটা গল্প আছে, আপনারও একটা আছে না? আমারও একটা গল্প আছে, আমি কাউকে কোনোদিনও বলিনি। আপনারও একটা গল্প আছে, আপনি কাউকে কোনোদিনও বলেননি। রামশ্যাম যদু মধু কাকলি মধুমিতা সবারই একটা গল্প আছে, সেটা কাউকে কেউ বলে। যখন সন্ধ্যে হয়ে যায়, তখন একটা গ্রাম ধীরে ধীরে প্রাচীন হতে থাকে, জঙ্গলের মধ্য দিয়ে চলে যায়। তীর তীর করে বয়ে চলা নদী দেখে যখন সমর সেন কবিতা লেখেন, আর যখন সেই নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নিজের স্ত্রীভোটকে নিজে দেখে বারবার শুধু মনে হয় নিজের সঙ্গে হলো দেখা, তখনই চলে আসে সেই অসাধারণ গ্রাম্য, অসাধারণ প্রাচীন ছবি। সেই ছবির মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। যা হোক,
শিব কাকা আমাকে হাতে ধরে ধরে নিয়ে চলল। গভীর হতে যাচ্ছে রাত। লুঙ্গিটাকে শুধুমাত্র কোমরের সঙ্গে গুটিয়ে হাতে একটা বড় লাঠি নিয়ে শিব কাকা সামনে এগিয়ে গেছে, আমি যাচ্ছি পেছনে টুকটুক করে। শিব কাকা প্রাচীন সভ্যতার মধ্যে মিশে আছে, আর আমি যেন ধীরে 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 আস্তে আস্তে আমি যেন হারিয়ে যাচ্ছি একটা অন্ধকার। এই অন্ধকার কিসের অন্ধকার? আমাকে দেখতে হবে গামাই মুন্ডার মেয়েকে। গামাই মুন্ডার মেয়ের কি রহস্য আছে যাকে দেখলেই মানুষ দুধারে পালিয়ে যায়? রাত্রির অন্ধকারে আস্তে আস্তে তার পদচিহ্ন যখন সুবর্ণরেখার বালির উপর দিয়ে হাঁটতে থাকে, ঠিক সেই সময় আসুন একদিন দেখবেন জ্যোৎস্না রাতে যখন মোহর কুড়ার সময় হয়, তখন সেই সুবর্ণরেখার পাশ দিয়ে সেই ছোট্ট মেয়েটা যখন হেঁটে যায়, কিরকম ভাবে সুবর্ণরেখা কাঁদে, কিরকম ভাবে তাকে দেখে মানুষ পালিয়ে যায়। শুধু সর্বন সে ভয় পায় না, শিব কাকা ভয় পায় না। কেন পায় না? তার কারণ তারা তার রহস্য জানে। সে কে? সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি গান গায়, কেউ যদি বলে যে এই আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, সেইখানে নিজেকে কি মনে হয়? আমারও ঠিক সেরকম মনে হচ্ছিল। জানেন, যখন আমি প্রথমে এইখানটা এসেছিলাম, আমার মা খুব কেঁদেছিল, বলেছিল কোথায় যাচ্ছিস জল জঙ্গলে, ফিরে আসবি তো? মা তোমার সঙ্গে কথা বলেছি? আমি আছি, আমি হারিয়ে গেছি। জানো, প্রথমে ভাবতাম যে ওই দিগন্ত বিস্তৃত রাস্তা, আজ দুপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে কি আমি হয়তো ফিরে আসতে পারবো না। কিন্তু যেদিন থেকে শিব কাকাকে পেলাম, সেদিন থেকে দেখলাম সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে রহস্য ক্রমশ ঘনীভূত হয়। রহস্য ঘনীভূত হতে হতে গোটা মানচিত্রটা চোখের সামনে ভেসে ওঠে। একটা জনপদ, একটা মেয়ে, একটা প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে তাদের কথাবার্তা। হঠাৎ একটা পাখি ডেকে উঠলো মাঝরাতে, কু করে কোকিলের মতো। আবার কিছুক্ষণ পরে ডাকলো। আমি তো মাতালের মতো হেঁটে যাচ্ছি জঙ্গলের মধ্যে গামাই মুন্ডার মেয়েকে খুঁজতে। কেন খুঁজতে যাচ্ছি আমি নিজেও জানি না। আমি শুধু একটাই জিনিস জানি, অদ্ভুত একটা আশ্চর্য জিনিস আমার হৃদয় মথিত করে আছে। আমাকে সেটা দেখতে হবে, আমাকে সেই রহস্য উন্মোচন করতে হবে। তবেই তো আমি লিখবো, তবেই তো আমি গান গাইবো, তবেই তো আমি ছবি করবো, তবেই তো আমি আমার জীবন জোড়া সমস্ত অনুভূতিগুলোকে ছড়িয়ে দেবো চারদিকে। গোটা গ্রাম ভেসে যাবে সেই আপ্লুত জীবনের প্রত্যেকটা মুহূর্তে। আমি একটা নতুন জগতে এসে পৌঁছেছি। এই জগৎটা থেকে ফিরে যেতে অনেক সময় লাগবে। সে সময় খরচ করার মতো সময় আমার জীবনে হবে কিনা আমি জানি না। কিন্তু আপনারাও যদি দেখে থাকেন জীবনে, এই রহস্যের উদ্ঘাটন করার একটা নেশা আপনাকে পেয়ে বসবে। মনে হবে ওই মেয়েটিকে আমার জানতেই হবে নদীর সঙ্গে তার কি সম্পর্ক। আমাকে জানতেই হবে যে তাকে দেখে কেন মানুষ পালিয়ে যাচ্ছে। সে তো চোর নয়, সে তো ডাকাত নয়, সে তো কোনো কিছুই নয়। সে একটা অস্তিত্ব, as an existence can never be interrupted। সেই ছোট্ট মেয়েটার ছোট্ট ইতি কথাটা শোনার জন্য আবার পাখিটা ডেকে উঠল। তখন 3-4 বার ডাকার পর আমি কাকাকে জিজ্ঞাসা করলাম। আমার মাথার মধ্যে তখন কিন্তু গামাই মুন্ডার মেয়ে কিরকম যেন একটা তালগোল পাকিয়ে দিয়েছে। তবু যে চিন্তাটাকে ছিঁড়ে কোন রকম বেরিয়ে এসে আমি শিব কাকাকে জিজ্ঞেস করলাম, শিব কাকা এত রাতে পাখি ডাকছে কেন? সে আমাকে বললো, চুপ কর, আর ডাকবে। তোমাকে বলেছি আর ডাকবে? পাখির সঙ্গে তোমার কথা হয়? শিব কাকা কোনো উত্তর দিল না আমাকে, জানো। তখন সেই রাত্রির গভীরে আবার যখন পাখিটা ডাকলো, শিব কাকা গম্ভীরভাবে উত্তর দিল, আশ্চর্য। আর পাখি আর ডাকলো না।
তারপর গোটা রাত্রি এদিক ওদিক করে যেতে থাকলাম। প্রচন্ড গরমে ঘুম হয় না। বিপুল বাতাসে নিজেকে ভাসিয়ে দিলাম। পাহাড়ের ওপর থেকে ছুটে আসা বাতাস, ঝিরঝির করে কাঁপছে শালপালার মহলের সমস্ত কিছু। আমি ধীরে ধীরে খুঁজতে যাচ্ছি গামাই মুন্ডার মেয়ে, কিন্তু পাখি আর ডাকলো না। পাখি আর ডাকলো না। কি রহস্য আছে, কি জানে শিব কাকা পাখির, যে পাখি আর ডাকলো না। মাতারের মতো আমি ধীরে ধীরে আবার তার মধ্যে ঢুকতে থাকলাম। ঢুকতে 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 যখন চিন্তা ভাবনায় আমি সুবর্ণরেখা অতিক্রম করে, প্রাচীন গন্ডোয়ালা লাইন অতিক্রম করে, প্যান্থালাস প্যান্সিয়া অতিক্রম করে ভঙ্গিল পর্বত হিমালয়ের জন্মের ইতিহাসের মধ্যে ডুবে যাচ্ছি, যখন এই প্রকৃতিকে কেউ দেখতে আসে না, পড়ে থাকা এক অসাধারণ সৌন্দর্যকে কেন কেউ বুঝতে আসে না, কেন কেউ ভালোবাসতে পারে না, সেটা ভাবছি, তখনই সামনের দিকে দেখি শিব কাকা নেই। কোথায় গেল শিব কাকা? শিব কাকা, শিব কাকা তুমি কোথায়? আবার যদি পাখি ডাকে আমি কোথায় যাব? আমার সামনে যদি এখন গামাই মুন্ডার মেয়েটি উপস্থিত হয়, যাকে দেখে সবাই পালায়, আমি কোথায় পালাবো? তুমি কোথায় গেলে? দু চারবার এদিক ওদিক করে শিব কাকাকে কোন উত্তর পাচ্ছি না, জানেন শিব কাকা। আমি শুধু বুঝতে পারছি প্রাচীন একটা অরণ্য প্রকৃতি যেন আমাকে ধীরে ধীরে ঘিরে ধরছে, আমার সঙ্গে কথা বলতে চাইছে। গাছগুলোর ভাষা আমি বুঝতে পারছি না। সুবর্ণরেখার তীর তীরে জল কি বলতে চাইছে আমি 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 সত্যি আমার হৃদয় মথিত করে বেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। শিব কাকাকে খুঁজে নি, সময় লাগবে বন্ধু, তাকে তো খুঁজতেই হবে, নইলে আমি যাবো কি করে গামাই মুন্ডার মেয়ের কাছে? যাবো কি করে সেই পাহাড়ের দিকে? দাঁড়িয়ে থাকবো কি করে রাত্রের আকাশে, রাত্রের লাল তারাশি মঙ্গল গ্রহ মার্সকে দেখার জন্য? আর জীবনের প্রতিটা পরতে পরতে আমার আপনার যা কিছু রহস্য লুকিয়ে আছে, গামাই মুন্ডার মেয়ের মধ্য দিয়ে সেটাকে বের করে দেওয়ার জন্য একটু সময় দেবেন? আমি শিব কাকাকে খুঁজে নি। বাকিটা কি হলো না হয় পরের দিন বলবো।